তাহলে ভোটের মাঠটা কতটা নিরাপদ সুষ্ঠু ভোটের জন্য? যে তথ্যগুলো নীলুফার মনি আপা দিলেন সেটা তো খুবই উদ্বেগজনক, এবং এই কথাটা আমরা বারবার বলেছি যে মানে নির্বাচনের পরিবেশটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং জায়গা হবে। এবং এখানে যেহেতু গণভোট, সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে, এই নির্বাচনে মানুষের নানাভাবে অংশগ্রহণটা খুব দরকারি। তাদের কাছে স্পষ্ট করা গণভোটের বিষয়বস্তু কী, কেন এটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে, এইগুলো স্পষ্ট করতে গেলে মানুষের যে ইনভলভমেন্ট এবং কিছুটা যাকে বলে নিরাপত্তা, স্বস্তির মধ্য দিয়ে ইনভলভমেন্ট, সেই জায়গাটা যদি এই ধরনের মানে একটা আতঙ্ক মানে কোনোভাবে তৈরি করা যায়, তাহলেই তো পুরো জিনিসটা মানে যাকে বলে যে নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে। তো এখন অস্ত্র উদ্ধারটা একটা গুরুত্বপূর্ণ কাজ, অস্ত্র উদ্ধার করা গুরুত্বপূর্ণ কাজ, এবং সেই ক্ষেত্রে প্রশাসন মানে পুলিশ এবং আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যে আছে তার সাথে সেনাবাহিনী আছে, সেটাকে সর্বাত্মকভাবে কাজে লাগানোর কাজটাই তো গভর্নমেন্টের একটা সাফল্যের ব্যাপার। সেই জায়গায় গভর্নমেন্ট যে সফল হতে পেরেছে সেটা আমরা বলতে পারছি না, বরং পরিস্থিতি বেশ নাজুক। বরং এখন যে কথাটা বলা হচ্ছে যে আমাদের নিজেদের নিরাপত্তা ব্যবস্থার জন্য বরং গানম্যান কিংবা নিজেরা অস্ত্র নেন, কিংবা আপনাদের নিজস্ব দলীয় কিংবা ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলেন। তো এই জায়গাটা অভ্যুত্থান পরবর্তী জায়গাতে আমরা প্রত্যাশা করিনি, এবং এটা সুযোগটা এসছে আমাদের ধারণা সেটা হচ্ছে এই আমাদের মধ্যেকার যে অনৈক্য তৈরি হয়েছে সেই জায়গা থেকে। এখন যে আলোচনাটা এর আগেও উঠেছে সেটা থেকে আমি রেস্ট ধরে একটা কথা বলতে চাই, যে যেমন ধরেন আইন তো প্রয়োগ করতে হয়, সে কারণে আইনের পেছনে কিন্তু বল প্রয়োগ থাকে। বল প্রয়োগের ব্যবস্থা ছাড়া কিন্তু কোনো আইন কার্যকর হয় না। এই বল প্রয়োগটার অথরিটিটা কিভাবে আসে? জনগণের সম্মতির জায়গা থেকে। এখন একটা তর্ক আছে রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে ন্যাচারাল ল এবং পজিটিভ ল এর মধ্যে। আপনি যখন কোনো বল প্রয়োগ করছেন তখন বিদ্যমান আইনকে আপনি নাড়িয়ে দিচ্ছেন এবং আপনি নতুন আইনের সম্ভাবনা তৈরি করছেন। কিন্তু নতুন আইনটা কি? নতুন আইনের সম্ভাবনা তো তৈরি হয়, কিন্তু সেই নতুন আইনের চরিত্রটা কি সেটাও কিন্তু আমাদের একই সাথে বুঝতে হয়। এখন আমাদের বিদ্যমান আইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একদল লোক মব তৈরি করছে, শক্তি প্রয়োগ করছে এবং বিদ্যমান আইনকে নাড়িয়ে দিয়ে সে একটা নতুন আইন কায়েম করতে চাচ্ছে। আমরা যদি সেই নতুন আইনের চরিত্রটা দেখি তাহলে হচ্ছে সেটা নিজের মতাদর্শ অথবা চিন্তাকে অপরের উপর চাপিয়ে দেওয়া। তার মানে একটা নতুন ধরনের ফ্যাসিবাদ, মানে একটা স্বেচ্ছাচারিতার উদ্ভব ঘটছে। যে স্বেচ্ছাচারিতা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সেই স্বেচ্ছাচারিতা এবং ফ্যাসিবাদ আবার জনগণের প্রতিরোধ নামে একটা কিন্তু এক ধরনের সামনে আসার চেষ্টা করছে। এইটা আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক, এবং এইটা গণতান্ত্রিক রাষ্ট্র যেটা বিরোধ সত্ত্বেও জনগোষ্ঠীর বিভিন্ন অংশের মধ্যে মতপার্থক্য, বিরোধ, আদর্শিক নানা ধরনের পার্থক্য সত্ত্বেও তার মধ্যে একটা ঐক্য স্থাপনের, তার মধ্যে একটা বিরোধের মীমাংসাকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে রাষ্ট্র, সেটাই গণতান্ত্রিক রাষ্ট্র। তার মানে সে সবাইকে ধারণ করার চেষ্টা করবে, এবং এই ধারণ করার চেষ্টার জায়গাটাতেই আমরা যে গণতান্ত্রিক ব্যবস্থাটা কায়েম করতে যাচ্ছি, মব তার সম্পূর্ণ একেবারে বিপরীত জায়গায় এখনকার মবের জায়গাটা দাঁড়াচ্ছে। তাহলে এই যে ধরুন আমাদের ঐক্য থাকার কথা ছিল যে আমরা ডেমোক্রেসি চাই, ফ্যাসিস্টরা কিন্তু নানাভাবে এই ডেমোক্রেসি প্রতিষ্ঠার চেষ্টাটা যে ব্যর্থ হয়ে গেল এটাই দেখাতে চাইবে। ফলে তাদের ইচ্ছাটাকে কি আমরা বাস্তবায়ন করে দিচ্ছি যে আমরা এখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে পারলাম না, আমরা একটা নির্বাচন করতে পারি না, আমাদের মধ্যে থেকে হাদি যে একটা সাহসের প্রতীক হয়ে উঠছে সে তাকে নাই করে দেওয়া যায়? এই যে দিনে দুপুরে গুলি করে মেরে ফেলা যায়, কিংবা এরপরে কয়েকজন হত্যাকাণ্ড, সর্বশেষ স্বেচ্ছাসেবক দলের একজন নেতা হত্যাকাণ্ড, এর আগে চট্টগ্রামে মারা গেছে, এই যে মেরে ফেলা হচ্ছে, এটার মধ্য দিয়ে দেশে একটা অরাজক পরিস্থিতিকেই তৈরির চেষ্টা চলছে যাতে করে নির্বাচনের পরিবেশটা না থাকে। এখন ডেমোক্রেসির জন্য ডেমোক্রেটিক শক্তি দরকার হয়, মানে আপনি গণতান্ত্রিক ব্যবস্থা চাইবেন কিন্তু কেউ গণতান্ত্রিক শক্তি না, তাহলে হবে না। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার জন্য একটা গণতান্ত্রিক শক্তি যারা আদর্শিক এবং বাস্তব চিন্তার দিক থেকেও এই যে অপরের প্রতি সহনশীলতা সহ তারা একটা গণতান্ত্রিক শক্তি হয়, এবং সেইটা খুব জরুরি। এবং গণতান্ত্রিক শক্তি হতে হলে সবচেয়ে বড় ব্যাপার, আবারও বলবো, যদি খেটে খাওয়া মানুষের, দেশের 95% শ্রমজীবী মেহনতি মানুষের যদি তার হিস্সা না থাকে, যদি রাষ্ট্র কিংবা পুরো ব্যবস্থার মধ্যে তার সুযোগের কোনো ব্যবস্থা তৈরি না করা যায়, এই মৌলিক অসাম্য রেখে একটা
গণতান্ত্রিক ব্যবস্থাও হয় না। হবে না। ফলে ফান্ডামেন্টালি গণতান্ত্রিক শক্তির চরিত্র কি, সে জনস্বার্থের প্রতিনিধিত্ব করে কিনা, দুই সে অপরের প্রতি টলারেন্ট কিনা, এইটার মধ্যে দিয়ে কিন্তু ঐক্য স্থাপন করতে হবে। জি, যে এই দেশে আমরা ঐক্য নাই, আমি রিপিট, আমরা সম্প্রতি ভেনেজুয়েলার উদাহরণ দেখেছি। আমরা এইটা বলি, যে দেশে জনগোষ্ঠী ঐক্যবদ্ধ না, সেই দেশে এইভাবে রাতের আধারে কাউ প্রেসিডেন্টকে তুলে দেওয়া যায়। এক দেশে যদি দুই দেশ কায়েম করা যায়, তিন দেশ কায়েম করা যায়, তাহলে সেই দেশে এইভাবে বাইরে থেকে এসে যা ইচ্ছা তাই করে ফেলা যায়। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আমাদের তরুণরা যদি চিন্তা করে থাকেন, তাহলে তাদের প্রথম রাষ্ট্রজনৈতিক জায়গা থেকে চিন্তা করা উচিত এই দেশের জনগোষ্ঠী কিভাবে ঐক্যবদ্ধ হবে।